এক্সকিউজ মি মিস, এটা ক্লাসরুম, এখানে পড়াশোনা করার জায়গা। এটা কোনো চারুকলা প্রদর্শনী কেন্দ্র নয় যে আপনি বসে বসে আঁকাঝোঁকা করবেন আর টিচার সেটা বরদাস্ত করবে। এমন রাগী কণ্ঠে বলা লোকটিকে দেখতে ঈশা সামনে থাকা লোকটির দিকে তাকালো। মা, আমি যাচ্ছি। আরে খাবারটা শেষ করে যা, খালি পেটে যাস না, অসুস্থ হয়ে পড়বি। না মা, আমি পরে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঈশা বেরিয়ে পড়ল। বাসার নিচে আসতেই রাফিয়ার সাথে দেখা হলো। কতদিন এভাবে আমাকে দাঁড় করিয়ে রাখবি বলতে পারিস? আরে আমার জানু, এমন করছিস কেন? আমি না তোর একমাত্র জানু। জানুর জন্য ওয়েট করবি না তো কার জন্য করবি? হ্যাঁ রে, তুই কি কোনো দিনও শুধরাবি না শুনি? আজ আমাদের কলেজের একজন নতুন টিচার জয়েন করছে, সে খবর আছে তোর? শুনেছি উনি নাকি অনেক রাগী একজন মানুষ। আরে দূর, এটা কোনো কথা? দেখিস, আজই তার সাথে আমি ভাব জমিয়ে ফেলবো। হ্যাঁ, তা তো করবি, এছাড়া আর পারিস বা কি? দুজন কথা বলতে বলতে কলেজ গেটে এসে পৌঁছে গেল। রিক্সা ভাড়া চুকিয়ে দুজন মিলে চলে গেল ক্লাসরুমের দিকে। অনেকক্ষণ যাবৎ ক্লাসে এসে বসে আছে, কিন্তু স্যারের আসার কোনো নামগন্ধ নেই। ঈশা এবার বিরক্ত হয়ে যায়। দেখ দেখ, তোর রাগী স্যার ক্লাসে এসে বসে আছে। রাস্তায় তো আমাকে বকাবকি করে এনেছিস। শান্তি মতো যে একটু খাবো তারও উপায় নেই। এখন খিদের চোটে আমার পেটে থাকা ইঁদুরগুলো কিলবিল করে দৌড়াচ্ছে। তুই থামবি? সারা দিন ধরে এত বকবক করিস, কিভাবে তোর মুখ ব্যথা করে না? বসে বসে আঁকা ঝোঁকা কর, তাও একটু চুপ কর বোন। তোর পায়ে পড়ি, এবার অন্তত একটু থাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো করব। আমার কষ্ট তুই কি বুঝবি? যার কষ্ট সেই তো বুঝবে। যা, আর কথাই বলবো না। তোর নতুন বান্ধবী নিয়ে থাক তুই, আমি গেলাম। ঈশা কথা বলতে বলতে রাফিয়ার পাশ থেকে উঠে একেবারে কর্নারে গিয়ে বসলো। তারপর নিজের মতো খাতা বের করে ইচ্ছে মতো আজে বাজে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর ক্লাসে নিউ টিচারের আগমন ঘটল। হাই, আমি তোমাদের নতুন শিক্ষক। আমার নাম নিলয় মাহমুদ স্নিগ্ধ। এবার আমার পরিচয় তো জেনে নিলে, এবার তোমাদের এক এক করে সবার সাথে আমি পরিচিত হব। এক এক করে সবার নাম জেনে নিচ্ছেন। ক্লাসের সবার আকর্ষণ এখন শুধু স্যারের দিকে। হ্যান্ডসাম ড্যাশিং লুকিং, যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। প্রথম দিন তাই স্যারের নিজের পরিচয় দিলেন, তারপর এক এক করে সবার পরিচয় জেনে নিচ্ছেন। অতঃপর ঈশার সামনে এসে থামলেন। এক্সকিউজ মি মিস, এটা ক্লাসরুম, এখানে পড়াশোনা করার জায়গা। কোনো চারুকলা প্রদর্শনী কেন্দ্র না যে আপনি বসে বসে আঁকাঝোঁকা করবেন আর টিচার সেটা বরদাস্ত করবে। ঈশা আঁকাআঁকিতে এতটাই ব্যস্ত হয়েছিল, যার জন্য সামনে পেছনে কি ঘুরছে সেগুলো নিয়ে তার কোনো খবরই নেই। এজন্য স্যারের রাগী কণ্ঠ শুনে সামনে তাকিয়ে দেখতেই ঘাবড়ে যায়। সামনের লোকটিকে দেখে সে এতটাই ঘাবড়ে যায় যে নিমিষে জ্ঞান হারিয়ে ফেলে। চোখে মুখে পানির ছিটে পড়তেই ঈশা চোখ মেলে তাকায়। সামনে স্নিগ্ধ আর সবাই তার দিকেই চেয়ে আছে। আর ইউ ওকে? শরীর ভালো না লাগলে আপনি ছুটি নিয়ে চলে যেতে পারেন। ঈশা কোনো প্রতিউত্তর করল না, বরং চুপচাপ ক্লাস শেষ করল। পুরোটা দিন ঈশা এভাবেই চুপচাপ ছিল। ঈশাকে চুপচাপ থাকতে দেখে রাফিয়ার একদমই ভালো লাগছে না। কি রে ঈশা, তোর কি হয়েছে? হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লি কেন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। রাফিয়াকে যে ঈশা মিথ্যে কথা বলেছে, রাফিয়া সেটা বেশ ভালোই বুঝতে পেরেছে। তোর না খিদা পেয়েছে? চল দুজন মিলে ক্যান্টিনে যাই। তারপর দুজনে মিলে ক্যান্টিনের দিকে চলে গেল। অন্যদিকে ক্লাসরুমে এসে সারা রুম জুড়ে স্নিগ্ধের চোখ একজনকে খুঁজছে। অনেক খোঁজার পর স্নিগ্ধের চোখ ক্লাসের এক কোণা বরাবর কাঙ্ক্ষিত মানুষের সন্ধান পায়। সে আর কেউ নয়, ঈশা। স্নিগ্ধ দেখলেও ঈশা বসে বসে খাতায় আঁকাঝোঁকা করছে। স্নিগ্ধ সবার পরিচয় নিচ্ছে ঠিকই, কিন্তু তার মনোযোগ শুধুমাত্র ঈশার দিকে। মেয়েরা যে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, এটা যদি ঈশার চোখে পড়তো তাহলে হয়তো এতক্ষণে ক্লাসরুমে কুরুক্ষেত্র হয়ে যেত। স্নিগ্ধ দেখলেও ঈশার সামনে পেছনে কোনো মনোযোগই নেই। এতক্ষণ ধরে সে একেবারের জন্য সামনে তাকায়নি। এবার স্নিগ্ধের রাগ সপ্তম আকাশে চড়ে বসে। এই মেয়ে কোনোদিনও শোধরাবার নয়, একে একটা শিক্ষা দিতেই হবে। মনে মনে স্নিগ্ধ কথাটি বলেই ঈশার দিকে এগিয়ে আসে। যখন স্নিগ্ধ ঈশাকে একটু জোর গলায় কথা বলল, অমনি ঈশা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। ক্যান্টিনে আসার পর ঈশা খেয়াল করলো দুটি চোখ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটা এখানে কি করছে? উফ, একটু শান্তিও পাবো না এর জন্য।
যেখানে যাব সেখানেই সে হাজির হবে কোনো না কোনো উপায়ে। ঈশা মনে মনে কথাটি বলল যাতে করে রাফিয়া কিছু শুনতে না পায়। ঈশা আর রাফিয়া খাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বেরোতে যাবে, ঠিক তখনই স্নিগ্ধ তাদের দিকে এগিয়ে আসে। মিস ঈশা, ক্লাস শেষে আপনি একবার আমার সাথে দেখা করবেন। বলে স্নিগ্ধ ঈশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। ক্লাস শেষে ইচ্ছে না থাকা সত্ত্বেও স্নিগ্ধের কথা মতো ঈশা স্নিগ্ধের সাথে দেখা করতে গেল। পুরো ক্যাম্পাস খুঁজেও ঈশা স্নিগ্ধের খোঁজ পেল না। অবশেষে লাইব্রেরি রুমে স্নিগ্ধের দেখা মেলে। স্নিগ্ধ বসে বসে বই পড়ছিল। ঈশা অনুমতি না নিয়ে লাইব্রেরি রুমে ঢুকে পড়ল। আমাকে কি জন্য ডেকেছেন? কি হলো বলছেন না কেন? কি বলবো? কি শুনতে চাও? আপনি কি জন্য ডেকেছেন সেটাই শুনতে চাচ্ছি। আমি ডাকলাম আর তুমি চলেও এলে? বাহ, এখনো আগের মতোই আছো দেখছি। ঈশা কিছু না বলেই চলে আসতে নেয়, আর তখন স্নিগ্ধ ঈশার হাত ধরে ফেলে। টিচার না বলা পর্যন্ত একচুল পরিমাণও নড়তে নেই, সেটা কি তুমি জানো না? আপনার ফালতু কথা শোনার সময় আমার হাতে নেই। আমার বউ হলে তো তাই করতে হবে। তখন কি করবে? আপনার বউ আমি হলে তো? তাও ঠিক, কিন্তু হতে তো চেয়েছিলে। ঈশা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অতীত স্নিগ্ধ আর ঈশা একে অপরকে আগে থেকেই চেনে। ঈশা যখন একাদশ শ্রেণীর শিক্ষার্থী তখন ঈশার সাথে স্নিগ্ধের আলাপ হয়। ঈশা স্নিগ্ধের প্রেমে পড়ে যায় আর অনেকবার স্নিগ্ধকে এভাবে না হয় ওভাবে বোঝাতে চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধ বুঝেও সব না বোঝার ভান করে। একদিন ঈশা কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্নিগ্ধ তার সাথে দেখা করার কথা বলে। ঈশা খুব খুশি হয় আর সে স্নিগ্ধের কথা মতোই তার সাথে দেখা করতে যায়। সেদিনই ঈশার মনে স্নিগ্ধের জন্য তৈরি হয় একরাশ অভিমান। স্নিগ্ধ যখন ঈশাকে তার সাথে দেখা করার কথা বলে তখন ঈশা বোঝে হয়তো স্নিগ্ধ তার জন্য কিছু অনুভব করে, যেমনটা ঈশা স্নিগ্ধের জন্য করে থাকে। ঈশা সেদিন স্নিগ্ধকে অবাক করার জন্য স্নিগ্ধের পছন্দের রং কালো রঙের শাড়ি পরে, সাথে ম্যাচিং কানের দুল, হাত ভর্তি চুড়ি, চোখে হালকা কাজল আর হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেয়। আয়নাতে ভালোভাবে পরখ করে ঈশা বেরিয়ে পড়ে তার কাঙ্ক্ষিত মানুষের সন্ধানে। ঈশা আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যায় স্নিগ্ধের বলা জায়গায়। স্নিগ্ধ সেদিন কালো রঙের পাঞ্জাবি পরিধান করে। স্নিগ্ধের আর ঈশা ড্রেস আপ দেখে যে কেউই হয়তো বলে দিতে নিশ্চয়ই এরা স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা। চলো কোথাও বসে কথা বলি। চলুন। কিভাবে কথাটা শুরু করব ভেবে পাচ্ছি না। জি, আপনি বলুন, আমি শুনছি। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? ঈশা কি বলবে ভেবে পাচ্ছে না। লজ্জা মিশ্রিত মুখ নিয়ে ঈশা নিচের দিকে তাকিয়ে আছে। ঈশার এরূপ ফেস দেখে স্নিগ্ধ তার উত্তর পেয়ে গেছে। স্নিগ্ধ মুচকি হেসে বলল, উইল ইউ ম্যারি মি ঈশা? ঈশা স্নিগ্ধের মুখে এমন কথা শুনে অবাক চোখে একবার স্নিগ্ধের দিকে তাকিয়ে আবার স্নিগ্ধের সাথে চোখাচোখি হতেই লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলে। স্নিগ্ধ এবারও তার উত্তর পেয়ে যায়। স্নিগ্ধ এবার ঈশার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার পক্ষে তোমাকে নিজের করে নেওয়া কখনোই সম্ভব নয়। তার কারণ আমার পরিবার তোমাকে কখনোই মেনে নেবে না। নিজের বাবা মায়ের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিয়েও জীবনে সুখী হবে। কিন্তু আমার তো আপনাকেই চাই। আমি কথা একবারেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। বাই, ভালো থেকো। আর হ্যাঁ, বিয়েতে ইনভাইট করতে ভুলো না যেন। এবার তুমি আসতে পারো। স্নিগ্ধের কথায় ঈশার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আর স্নিগ্ধের প্রতি একবুক অভিমান নিয়ে সেদিন স্নিগ্ধের কাছ থেকে চলে আসে। সেদিন আসার পর ঈশা সিদ্ধান্ত নেয় ঈশা আর কখনো স্নিগ্ধের আশেপাশে যাবে না। এজন্য সে সেই কলেজ থেকে বদলি হয়ে অন্য কলেজে অ্যাডমিশন নেয়। কিন্তু সেদিন ঈশা ফিরে এসেছিল একবুক হতাশা নিয়ে, কিন্তু এত সব কিছুর পরেও সে আজও স্নিগ্ধকে ভুলে যেতে পারেনি। বর্তমান কলেজ থেকে বেরোতে যাবে তখন ঈশার চোখ যায় রাফিয়া একটি ছেলের সাথে কথা বলছে। ঈশা রাফিয়ার দিকে এগিয়ে আসে। কিরে, তুই এখানে কি করছিস? আর তোকে আমি সেই কখন থেকে খুঁজে চলছি। তেমন কিছু না, তোর জন্যই অপেক্ষা করছিলাম, এর জন্য এখানে এসে দাঁড়িয়েছি। দুজন কথা বলতে বলতে চলে গেল। ঈশা কলেজ থেকে বের হওয়ার পর খেয়াল করলো একটা ছেলে তাদের পিছু নিয়েছে।
কিছু দূর যাওয়ার পর ঈশা থেমে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখতেই দেখলো ছেলেটা তাদের পেছনে নেই। এভাবে প্রায় কয়েকবার করার পরেও ঈশা ছেলেটিকে দেখতে পায়নি। আজকাল ঈশা প্রায়ই এমনটা খেয়াল করে, পরে আবার নিজের মনের ভুল ভেবে চলে যায়। প্রথম ক্লাসটা স্নিগ্ধের, এজন্য ঈশা স্নিগ্ধের ক্লাস না করার বাহানা করে ক্যান্টিনে চলে যায়। পরে আবার কি ভেবে চলে আসে সেখান থেকে। ক্যান্টিন থেকে ক্লাসের সামনে আসতেই দেখতে পায় স্নিগ্ধের চোখ লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। ঈশা ক্লাসের সামনে যেতেই, এটা ক্লাসরুম, কারোর বাবার নিজস্ব হোটেল না যে যখন খুশি আসবেন। সরি স্যার। আমি এখানে পড়ানোর উদ্দেশ্যে এসেছি, কারোর রং তামাশা দেখতে নয়। ঈশা আগের দিনের মতোই এক কোণায় বসতে যাবে তখনই স্নিগ্ধ বলে উঠল, ওইখানে কি? এখানে এসে বসুন। ওইখানে বসে বসে কালকের মতো করবেন তা আমি কিছুতেই মেনে নেব না। ঈশা স্নিগ্ধকে মনে মনে এক বস্তা গালি দিয়ে স্নিগ্ধের বলা মতো বসে পড়ল। আপনার ঝাড়ি মারা শেষ হলে বই খুলে পড়ায় মনোযোগ দিন। আমি ওনাকে ঝাড়ি মারলাম না কি করলাম উনি বুঝলেন কি করে? ক্লাস শেষ হওয়ার আগেই ক্লাসে দেরি করে আসার শাস্তিস্বরূপ ঈশাকে স্নিগ্ধ এক গাদা পড়া দিয়ে গেল। ঈশাকে বাধ্য হয়ে মেনে নিতে হলো, আর বলে গেল কাল কলেজে আসার পর যেন সবার আগে তার সাথে দেখা করে। সকালবেলা ফোনের রিংটনের শব্দে ঈশার ঘুম ভেঙে যায়। কয়েকবার কেটে দেওয়া সত্ত্বেও আবারও সেই কল আসে। এবার বাধ্য হয়ে ঈশা কল রিসিভ করে। শালা উগান্ডা হনুমান, আক্কেল জ্ঞানের মাথা খেয়ে বসে আছিস? দেখছিস না বারবার ফোন কেটে দিচ্ছি? আর একবার দিলে একেবারে গোবর পচা পানিতে চুবিয়ে মারবো। রাখ। কিছুক্ষণ বকাঝকা করা শেষ করে ঈশা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাফিয়া, আবিদ, রাফি আর রিয়া ক্যাম্পাসের ভেতর বড় গাছটার নিচে বসে বসে আড্ডা দিচ্ছিল। ঈশা হুড়মুড় করে তাদের পাশে এসে বসে পড়ে। ঈশাকে এভাবে বসতে দেখে সবাই ভ্রু উঁচিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার বলতো, তুই এইরকম আতঙ্কে আছিস কেন? আরে আর বলিস না, এই টিচারটা এসে আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। কোন টিচারের কথা বলছিস? কাল কি চোখের মাথা খেয়ে বসেছিলি নাকি? চোখে দেখতে পাসনি? ও, এবার বুঝেছি, তুই স্নিগ্ধ স্যারের কথা বলছিস। তা নয় তো কি, আমার জামাইয়ের কথা বলছি নাকি? তোর জন্য ঠিক আছে। তা যা বলে শেষ। তারপর সবাই মিলে ঈশাকে নিয়ে হাসতে শুরু করে। এত সব কথার মাঝে ঈশা ভুলেই গেল যে স্নিগ্ধ কাল তাকে তার সাথে দেখা করতে বলেছিল। ক্লাস শুরু হতে না হতে স্নিগ্ধ গম্ভীর মুখে আসে, কিন্তু অবাক করার বিষয় ঈশা খেয়াল করলেও আজ তাকে স্নিগ্ধ কিছু বোঝে না। হঠাৎ করে স্নিগ্ধ আশাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, মিস ঈশা, কাল যে পড়াগুলো দিয়েছিলাম শিখেছেন? এই রে, এবার কি বলি? আমি তো বইও ধরে দেখিনি, তার মধ্যে আচ্ছা দেখাও করিনি। এবার কি হবে? কি হলো, কথা কানে যাচ্ছে না? স্নিগ্ধের চেঁচামেচি শুনে ঈশা খুব ভয় পেয়ে যায়। ক্লাসের সবাই খুবই চুপচাপ, একেবারে যাকে বলে পিনপতন নীরবতা। ঈশাকে চুপ করে থাকতে দেখে স্নিগ্ধের রাগ আরও বেড়ে যায়। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন যতক্ষণ পর্যন্ত না আমি আসতে বলছি। কিন্তু লিভ নাও। এক্ষুনি আপনি আমার সাথে দেখা করতে আসবেন। যদি কথার নড়চড় হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ঈশা ভয়ে ভয়ে স্নিগ্ধের পিছু পিছু যায়। ঈশা অফিস কক্ষে ঢুকতে স্নিগ্ধ ঈশাকে দেয়ালের সাথে চেপে ধরে। সমস্যা কি? তোমার এত করে বলা সত্ত্বেও কেন কথা শুনতে চাও না কেন? হ্যাঁ, আমাকে এখন আর আগের মতো ভালো লাগে না, তাই না? নতুন কাউকে পেয়েছিস নাকি? স্যার লাগছে আমার। লাগুক, তা না হলে তুই বুঝবি কি করে আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর। ঈশা এবার ভয়ে আর ব্যথায় তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দেয়। ঈশার চোখে পানি দেখে স্নিগ্ধ ঈশাকে ছেড়ে দেয়। ঈশাকে ছেড়ে দিতেই সে খেয়াল করলো জোরে চেপে ধরার কারণে ঈশার হাত লাল হয়ে গেছে। স্নিগ্ধ এবার রাগকে কন্ট্রোল করে ঈশার দিকে এগিয়ে যায়। ঈশার দিকে এগিয়ে যেতেই স্নিগ্ধ নিজের রাগকে কন্ট্রোল করে ঈশার দিকে এগিয়ে যায়। ঈশার দিকে এগিয়ে গিয়ে ঈশার হাত ধরতে নেয়। ঈশা এক ঝটকায় স্নিগ্ধকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। ঈশা, তোমার হাতে লেগেছে, আমাকে দেখতে দাও। একদম আমার কাছে আসার কিংবা আমাকে টাচ করার চেষ্টা করবেন না। ঈশা দেখো, আমি কোনো কথা শুনতে চাই না, কিন্তু চিন্তা করবেন না, চলে যাব আপনার জীবন থেকে ঠিক আগের মতো। ঈশা চোখ মুছতে মুছতে অফিস কক্ষ থেকে বেরিয়ে যায়। স্নিগ্ধ বারবার ডাকার সত্ত্বেও পেছন ফিরে তাকায়নি পর্যন্ত। বাসায় ফিরে ঈশা সারাদিন মনমরা হয়ে বসে থাকে। বিকেলে রাফিয়া আর রিয়া আসে তার সাথে দেখা করতে। কি হয়েছে বলতো, তুই আজ ক্লাস না করে চলে এলি যে? কিছু কি হয়েছে? আরে দূর, কি হবে?
তাহলে এইরকম মনমরা হয়ে বসে আছিস কেন? আন্টি বললো তুই নাকি সারাদিন কিছু খাসনি। না, এমনি খিদে নেই তাই আর কি। আচ্ছা চল আজ একটু বাইরে গিয়ে ঘুরে আসি কেমন? মন্দ বলিসনি। এতে যদি ঈশার মনটাও একটু ভালো হয়। তারপর তিনজন মিলে ঘুরতে বের হয়, ফুচকা খায়, নদীর পাড়ে বসে। নদীর পাড় ঈশার খুব প্রিয়, এজন্য রাফিয়া আর রিয়া মিলে তাকে এখানে নিয়ে আসে। ঘুরতে এসে ঈশার মেজাজটা ফুরফুরে হয়ে যায়। দূর থেকে কেউ একজন তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। এতক্ষণ যাবৎ ঘোরাঘুরি শেষ করে তিনজন মিলে বাড়ি ফিরবে এমন সময় একটি ছেলে এসে সেখানে উপস্থিত হয়। ছেলেটি এসে ঈশাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, হাই, আমি নীল। তো আমি কি জানতে চেয়েছি আপনি নীল না সাদা? না, আসলে আমি বলতে চাইছি, আমি আজ অনেক দিন ধরে আপনাকে লক্ষ্য করছি। আপনাকে প্রথম এই নদীর তীরে দেখেছি। আসলে ধুর মিয়া, আপনার আসলে নকলে আমি কিছু জানতে চেয়েছি? রাস্তা থেকে সরুন, যেতে দিন। আমি আপনাকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই ঈশার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। ঈশার চেহারা দেখে রাফিয়া আর রিয়া বুঝতে পারে। তারা একে অপরকে বলতে থাকে, ভাই, মান সম্মান বাঁচিয়ে রাখতে চাইলে পালা ভাই, পালা। কি বললি তুই? আবার বল তো দেখি। আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে ভদ্রভাবে বলেছি, আপনিও আপনার ভদ্রতা বজায় রেখে কথা বলুন। ভদ্রতা? ভদ্রতা শেখাচ্ছিস আমাকে? ভদ্রতা? বের করছি তোর ভদ্রতা। ঈশাকে জুতা খুলতে দেখে ছেলেটি সেখান থেকে দৌড়ে পালায়। আর পালানোর আগে বলে গেল, তোমাকে আমি দেখে নিব। যা যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, পারলে করে দেখা। ঘোরাঘুরি শেষ করে তিনজন মিলে বাড়ি ফিরে আসে। ঈশা বাসায় এসে বিছানায় গা এলিয়ে দেয়। তখন ঈশার রুমে ঈশার মা আসে। তোকে তোর বাবা ড্রয়িং রুমে ডাকছে। তুমি যাও, আমি আসছি। ড্রয়িং রুমে গিয়ে ঈশা তার বাবার পাশে বসতেই তার বাবা তার মাথায় হাত রেখে বলে, ঈশা, মা, দেখ তো ছেলেটিকে তোর পছন্দ হয় কিনা। ঈশা ছলছল নয়নে তাকিয়ে আছে তার বাবার দিকে। ঈশার এরূপ চাউনির সাথে তিনি খুব ভালো করেই পরিচিত। দেখ মা, মেয়েরা বড় হলে বাবা মায়েদের অনেক কর্তব্য বেড়ে যায়। মেয়ে হয়ে যখন জন্মেছিস, একদিন না একদিন বিয়ে তো করতেই হবে, তাই না? তাছাড়া ছেলেটাও খুব ভালো। আজকাল এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই ছেলেটাকে একবার দেখ, পছন্দ হলে। বাবা, আমি রাজি। তোমরা যেমন ছেলেকে বিয়ে করতে বলবে আমি তেমন ছেলেকেই বিয়ে করব। মা, তবু একবার দেখ ছবিটা। না, দেখতে হবে না, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। এরপর ঈশা সেখান থেকে চলে আসে নিজের রুমে আর হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। তারপর কিছু একটা ভেবে ফোন খুঁজতে থাকে। অনেক খোঁজার পর ফোনটা বালিশের নিচে পায়। বের করে দেখে অনেকগুলো কল, তাও আননোন নাম্বার থেকে। ঈশা ফোনটা হাতে নিতেই আবারও কল আসে, যেন লোকটি জানতো ঈশার হাতেই ফোন। কল রিসিভ করতেই ওপার থেকে এমন কিছু শুনতে পায় যা। ফোনটা হাতে নিতেই আবারও কল আসে। ঈশা কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কোথায় ছিলে তুমি? কতবার কল দিয়েছি দেখেছো? কে আপনি আর কাকে চাচ্ছেন? ইস, আমি স্নিগ্ধ। প্লিজ আমার কথাটা একটু। কি শুনবো? কি বলতে চান? ও হ্যাঁ, ভালো করেছেন ফোন দিয়ে। আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? বাবা আমার জন্য পাত্র ঠিক করেছে। খুব শীঘ্রই আপনার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আর একটা কথা, আপনার দাওয়াত রইল, আসতে ভুলবেন না কিন্তু। ঈশা দেখো। ঈশা কথাটি শেষ করে অপর পাশের থেকে কোনো জবাব না শুনে লাইনটি কেটে দেয়। পরের দিন ঈশার জন্য তার বাবার পছন্দ করা ছেলের বাড়ি থেকে তাকে দেখতে আসে। দেখতে এসে ঈশাকে তাদের পছন্দও হয় এবং আংটি পরিয়ে যায়। কিন্তু কোনো কারণে ব্যস্ত থাকায় ছেলে আসেনি। তাকে অনেকবার করে বলা হয়েছে ছেলের সাথে দেখা করে তাকে ভালোভাবে জেনে নিতে। সে এতেও রাজি হয়নি। পাত্রপক্ষ চলে যাওয়ার পর ঈশা তার বাবাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে, তা না হলে তার মত পাল্টে যেতে পারে। ঈশার বাবা মা এতে রাজি হয়ে যায়, কারণ ঈশা বিয়ে করতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। এবার রাজি হয়েছে, যদি মত পাল্টে যায় তাহলে আর তাকে কখনোই বিয়েতে রাজি করানো সম্ভব হবে না। তাছাড়া তারা এমন ছেলেকে হাতছাড়া করতে চায় না। দুপক্ষের আলোচনার সাপেক্ষে সামনের সপ্তাহে বিয়ের দিন তারিখ পাকাপোক্ত করা হলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। এই কয়েকটা দিন ঈশা ফোন অফ করে রেখেছিল, যাতে করে তাকে স্নিগ্ধ আর কল দিতে না পারে। এমনকি এই কয়েকটা দিন সে কলেজেও যায়নি।
বিয়ের দিন। চারিদিকে মেহমানদের সমাগমে ভরে গেছে। ঈশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাছাড়া তার ছোট একটা ভাইও আছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আয়োজনে কোনো কমতি তারা রাখেনি। বিয়েতে ঈশার সব বন্ধু বান্ধবীরা এসেছে, এমনকি তাদের মাঝে ঈশা স্নিগ্ধকেও একবার দেখতে পায়। স্নিগ্ধকে দেখতেই কোথায় যেন সে শূন্যতা অনুভব করে। তার বারবার মনে হতে থাকে কোনো ভুল করছে না তো। এত সব মানুষের মাঝে স্নিগ্ধকে সে শুধু একবারই দেখতে পায়, তারপর শত খুঁজেও আর পায় না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয়। প্রথমে পাত্র এবং পরে পাত্রীকে কবুল বলতে বলা হয়। বিয়ে শেষে দুজনকে একসাথে বসানো হয়, কিন্তু ঈশা এখন পর্যন্ত একবারের জন্য ঘুরে পাশের মানুষটির মুখ দেখেনি। বিদায় শেষে ঈশাকে নিয়ে আসা হয় তার শ্বশুর বাড়ি। নতুন বউ এসেছে বলে চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে যায়। ছোটরা সবাই নতুন বউ এসেছে নতুন বউ এসেছে বলে হইচই করতে থাকে। রাতে ঈশাকে ফুল দিয়ে সাজানো একটি রুমে নিয়ে বসানো হয়। ঈশাকে লম্বা একটি ঘোমটায় পরিয়ে তারা চলে যায়। কিছুক্ষণ পর ঈশা দরজা লাগানোর শব্দ শুনতে পায়। দরজা লাগানোর শব্দ শুনে ঈশার অজান্তেই এক প্রকার ভয় কাজ করতে থাকে। এতদিনে তার একবারের জন্যও মনে হয়নি লোকটি কেমন হবে। সে কি তাকে বসবে নাকি স্নিগ্ধের মতো তার মনটাকে ভেঙে দেবে। এসব ভাবতে ভাবতে ঈশা ঘোমটার নিচ থেকে লোকটির আবছায়া দেখতে পায় লোকটি তার দিকেই এগিয়ে আসে। লোকটি যত কাছে আসে ততই ঈশা নার্ভাস ফিল করতে থাকে। লোকটি তার কাছে এসে বসে এবং ঘুমটা ওঠাতে গিয়েও ওঠায়নি। কিছু একটা ভেবে সে সেখান থেকে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর হাতে একটা প্যাকেট নিয়ে ফিরে আসে। তারপর ঈশার ঘুমটা সরিয়ে ফেলতে ঈশার সামনের লোকটিকে দেখে খুব বড় ধরনের শক খায়। আপনি? সামনের মানুষটিকে দেখে ঈশা হুড়মুড় করে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আপনি এখানে কি করছেন? আপনি এখান থেকে চলে যান, তা না হলে আমি চেঁচাবো। চেঁচাও, যত খুশি চেঁচাও। তুমি যদি এখন চেঁচাও তাহলে বাহিরের মানুষ কী ভাববে জানো? বলবে এটা আপনি একদমই ঠিক করেননি। আপনি আমার সাথে চিট করেছেন। আমি এই বিয়ে মানি না। তোমার মানা বাড়িতে আমার কিচ্ছু যায় আসে না। চুপচাপ ঘুমিয়ে পড়ো, কাল সরাসরি উঠতে হবে। আমি এখানে থাকবো না আর এক মুহূর্ত। এই বলে ঈশা যেই না রুম থেকে বেরোতে যাবে অমনি স্নিগ্ধ ঈশার হাত ধরে হ্যাঁচকা টান মারে। ফলে ঈশা বেডের উপর পড়ে যায়। এতক্ষণ ধরে তোমার অনেক তামাশা সহ্য করেছি। যদি আর একটা বাজে কথা বলো তাহলে দেখবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। স্নিগ্ধ রেগে কথাটি বলে এবং অন্যপাশ ফিরে ঘুমিয়ে পড়ে। ঈশা স্নিগ্ধের এরূপ ব্যবহারে ভয় পেয়ে যায়, তাই উপায়ন্তর না পেয়ে স্নিগ্ধের কথা মতো বেডের অন্যপাশে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঈশা অনুভব করলো তার গায়ে বৃষ্টি পড়ছে। সে কি, আমার গায়ে বৃষ্টি পড়ছে কোত্থেকে? ঈশা ঘুম ঘুমো চোখে তাকালো। সামনে বসে থাকা মানুষটাকে দেখে ঈশা আঁতকে উঠল। আমি এখানে কি করছি? এটা কার বাসা? আর আপনিই বা এখানে কি করছেন? সে কি, একদিনই নিজের স্বামীকে ভুলে গেলে? এখনও তো পুরো জীবন পড়ে আছে। পুরো জীবন দিয়ে কি করবেন? আমি আজই বাবা মায়ের সাথে চলে যাব, আর কখনোই আসবই না। দেখা যাবে। ঈশা কথাটি বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। বিকেলে স্নিগ্ধ ঈশার রিসেপশনে ঈশার বাবা মা আর অনেক আত্মীয় স্বজনরা এসেছে। সাথে রাফিয়া, রিয়া, রাফি, আবিদ এরাও এসেছে। রাফিয়া, রিয়া, আবিদ আর রাফির সাথে ঈশা কথা বলছে। তারা 4 জন মিলে ঈশাকে এটা সেটা বলে খোঁজাচ্ছে। ঈশাও নাক মুখ ফুলিয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। আর স্নিগ্ধ দূর থেকে ঈশার অঙ্গভঙ্গি লক্ষ্য করে নীরবে সেগুলো উপভোগ করছে এবং মুস্কি মুস্কি হাসছে। রিসেপশন শেষ হতে হতে রাত হয়ে যায়। ঈশা নিজের বাবা মায়ের সাথে যেতে চাইলে স্নিগ্ধ যেতে দেয় না। ঈশার বাবা মাকে বলে দেয় স্নিগ্ধ ঈশাকে নিয়ে পরে যাবে। রাতে ঈশা রাগ করে অন্য পাশ ফিরে শুয়ে থাকে। মাঝখানে ফাঁক রেখে এত দূরে শুলে কেন? ঈশাকে এভাবে চুপচাপ থাকতে দেখে স্নিগ্ধ ঈশাকে টেনে নিজের কাছে আনে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। কি করছেনটা কি? ছাড়ুন। কি হলো? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি ছেড়ে দিলে তুমি দূরে গিয়ে ঘুমাতে, তাই না? তুমি জানো না স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক থাকলে সেখানে শয়তান শুয়ে থাকে? এত কষ্ট করে তোমায় খুঁজে বের করে বিয়ে করেছি কি শয়তানকে মাঝখানে জায়গা করে দিতে? ছাড়ুন। কেউ এভাবে জড়িয়ে ধরলে আমি ঘুমাতে পারি না। বিয়ে কি তুমি আগেও একটা করেছিলে নাকি? স্নিগ্ধ ঈশার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। স্নিগ্ধের এমন কথায় ঈশা থতমত খেয়ে যায়।
মানে? ওই যে বললে এভাবে জড়িয়ে ধরলে তুমি ঘুমাতে পারো না, তাই জিজ্ঞেস করলাম কি করেছিলে নাকি। অবশ্যই না। তাহলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাব। ঈশা স্নিগ্ধের থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয়নি, তাই বাধ্য হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঈশা ঘুম থেকে উঠে দেখল স্নিগ্ধ কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছে। ঈশা কিছু না বলে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াতে যাবে, এমন সময় পেছন থেকে স্নিগ্ধ বলে ওঠে, 10 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসো। কেন? আপনার কোথাও যাওয়ার হলে আপনি যান, আমাকে কেন তৈরি হতে হবে আজব? কলেজ যেতে হবে সেটা কি ভুলে গেলে নাকি? যাও তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। আপনার যাওয়ার হলে যান, আমি যাব না। কি বললে তুমি? আবার বলো তো দেখি। স্নিগ্ধ রাগী কণ্ঠে বলে এবং ঈশার দিকে এগিয়ে আসে। স্নিগ্ধকে এভাবে রেগে তার দিকে এগিয়ে আসতে দেখে ঈশা দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দেয়। কলেজে পৌঁছানোর পর ঈশাকে স্নিগ্ধের সাথে দেখে অনেকেই তার দিকে হিংসের চোখে তাকায়। কারো কারো চাউরে দেখে মনে হচ্ছিল যেন তাকে হাতের নাগালে পেলে মেরেও ফেলতে পারে। অবশ্য সবার এভাবে তাকানোর যথেষ্ট কারণও রয়েছে। স্নিগ্ধ যেমন হ্যান্ডসাম, ড্যাশিং লুক, তেমন কথা বলার অঙ্গভঙ্গি। যে কোনো মেয়েই এমন ছেলেকে নিজের বর হিসেবে চাইবে, এটাই স্বাভাবিক। ক্লাসে যাওয়ার আগে স্নিগ্ধ ঈশাকে বলে দিয়েছে যাতে তাকে না বলে কোথাও না যায়, এমনকি বাসায়ও না। ঈশা ক্লাসে গিয়ে রিয়া আর রাফিয়ার সাথে গিয়ে বসে। ক্লাস শেষ করে ঈশা, রাফিয়া, রিয়া, আবিদ আর রাফি আগের ন্যায় বসে বসে আড্ডা দিচ্ছিল। সে সময় সেখানে বসে থাকতে থাকতে হঠাৎই ঈশার চোখ যায় স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এমন দৃশ্য চোখে পড়তেই ঈশার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, সাথে সাথে ঈশা রেগেও যায়। মেয়েটার সাথে এত হেসে হেসে কি কথা বলছেন স্যার? কই, আমার সাথে তো কোনোদিনও এইভাবে কথা বলেনি। গিয়ে দেখি ব্যাপারটা কি। ঈশা সবাইকে সেখানে থাকতে বলে স্নিগ্ধের দিকে এগিয়ে যায়। এক পা সামনে বাড়াতেই ঈশা দেখল স্নিগ্ধ মেয়েটির সাথে অফিস কক্ষের দিকে ঢুকে পড়ে। ঈশাও তাদের পেছনে পেছনে অফিস কক্ষের দিকে যায়। অফিস কক্ষের সামনে দাঁড়াতেই ঈশার চোখে কিছু একটা দেখে থমকে যায়। মেয়েটি স্নিগ্ধের হাত ধরে আছে আর স্নিগ্ধের দিকে তাকিয়ে কি যেন বলছে। ঈশা দৃষ্টিতেই দেখতে পেয়ে দ্বিতীয়বারের মতো আবারও তার স্নিগ্ধের প্রতি বিশ্বাস ভেঙে যায়। চোখের পানি টলমলো করতে থাকে, নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। কলেজ ছুটির পর স্নিগ্ধ ঈশাকে কলেজে না পেয়ে ভাবে হয়তো ঈশা বাসায় চলে গেছে, তাই আর এদিক ওদিক না খুঁজে সেও বাসায় ফিরে আসে। বাসায় এসে স্নিগ্ধ অনেকক্ষণ ধরে ঈশাকে ডাকাডাকি করে, কিন্তু তার কোনো সারা শব্দ পায় না। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু একই কাণ্ড, বাসার কোথাও তার কোনো হদিশ মিলল না। স্নিগ্ধ ঈশার বাবার বাসায় কল দেয়। অনেকবার রিং হওয়ার পর ঈশার বাবা কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি স্নিগ্ধ বলছি। ও বাবা, কেমন আছো তোমরা? ঈশা কি করছে? ওকে একটু কলটা দেবে বাবা? আসলে বাবা ও ঘুমাচ্ছে, আমি আপনাকে পরে কল করছি। বাবা, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। স্নিগ্ধ ইচ্ছে করে মিথ্যে কথা বলে যাতে করে ঈশাকে সে পাওয়া যাচ্ছে না, যাতে এমনটা শুনে ওনারা চিন্তা না করেন। এরপর স্নিগ্ধ নিজের বাবা মাকেও কল করে জেনে নেয়, সেখানেও সে নেই। ঈশাকে কোথাও খুঁজে না পেয়ে স্নিগ্ধ এবার পাগল প্রায়। স্নিগ্ধ মাথায় হাত দিয়ে মেঝে দিয়ে বসে পড়ে। কোথায় খুঁজবো তোমায় আমি, কোথায়? প্লিজ ফিরে এসো। আর কত এভাবে আমাকে দূরে সরিয়ে দেবে? আর কত? চারিদিকে সন্ধ্যা নামার মুহূর্ত, মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ঈশা নদীর পাড়ে একটি বেঞ্চের উপর বসে এক দৃষ্টিতে সামনে বয়ে যাওয়া নদীর পানিগুলোর দিকে তাকিয়ে আছে, আর তার চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। কেন এমনটা আমার সাথে বারবার হয়? আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়েছি, ওনার কাছ থেকে তো কবেই চলে এসেছি, তারপরও উনি কেন এলো আমার জীবনে? এক দৃষ্টিতে সামনে তাকিয়ে কথাগুলো ভাবছে, এমন সময় সেখানে স্নিগ্ধ এসে পৌঁছে যায়। ঈশাকে স্নিগ্ধ পেয়ে মনে হলো যেন তার দেহে জানটাই ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ঈশার দিকে এগিয়ে যায়। স্নিগ্ধ জানে ঈশার নদীর পাড় খুব প্রিয় জায়গা, তাই সে এখানে খুঁজতে চলে আসে আর পেয়েও যায়। ঈশার কাছে গিয়ে রাগী দৃষ্টিতে ঈশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্নিগ্ধ যে ঈশার দিকে এভাবে তাকিয়ে আছে সেদিকে তার কোনো হুঁশ নেই। স্নিগ্ধ ঈশার কাছে এসে ঈশাকে কিছু না বলে হাত ধরে টেনে দাঁড় করিয়ে ফেলে। কি করছেন? আমার হাত ছাড়ুন। কি করছেন?
আমার হাতে লাগছে, ছাড়ুন, মানুষ দেখছে। কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে যাব না। যাবে না মানে তোমাকে যেতেই হবে। আমি আপনার সাথে যাব না। ঈশার এমন আচরণের কারণে স্নিগ্ধের নিজেকে কন্ট্রোল করা অবাধ্য হয়ে পড়ে। এজন্য ঈশাকে রাগের মাথায় স্নিগ্ধ একটি চড় মেরে দেয় আর ঈশা তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলে। স্নিগ্ধ ঈশাকে ধরে ফেলে, এরপর চড় মারা গালে একটা চুমু খায় আর কোলে তুলে নেয়। জ্ঞান ফিরতেই ঈশা নিজেকে বেডে আবিষ্কার করে, অনুভব করে তার মাথাটা খুব ভার হয়ে আছে। ফোনের শব্দ পেতেই তাকিয়ে দেখে রিয়ার কল রিসিভ করতেই রিয়া উত্তেজিত কণ্ঠে বলে, কি রে, কোথায় চলে গিয়েছিলি তুই? জানিস কত টেনশনে ছিলাম আমরা। তোকে খুঁজে না পেয়ে ছাড় তো প্রায় পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল। পরে কল করছি, মাথাটা খুব ভার হয়ে আছে। ঈশা স্নিগ্ধকে দেখে কল কেটে দেয়। স্নিগ্ধ খাবার নিয়ে রুমে এসে দেখে ঈশার জ্ঞান ফিরেছে। স্নিগ্ধ বেডের একপাশে গা এলিয়ে দিয়ে বলে, যার মাথা ধরেছে সে যেন খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নেয়, দ্বিতীয়বার যেন বলা না লাগে। ঈশা কোনো কথা না বলে অন্য পাশে ফিরে বসে থাকে। স্নিগ্ধ বলা সত্ত্বেও ঈশা কোনো কথা শোনেনি। এবার স্নিগ্ধ উঠে বসে এবং ঈশার মুখের সামনে খাবার ধরে হা করতে বলে, খাবো না। তোমাকে হা করতে বলেছি, জানতে চাইনি খাবে কি খাবে না। এদিকে ঈশা যতই খাবে না বলে পণ করছে, ততই ঈশার খিদে যেন তাকে খেতে পৌঁছে। ঈশা খিদের চোটে খেয়ে নিল, তারপর আগের ন্যায় শুয়ে পড়ল। এগুলো কি আমি নিয়ে যাব নাকি? শুয়ে পড়লে কেন? যাও, এগুলো গিয়ে রেখে এসো। অগত্যা ঈশাকে বিছানা ছেড়ে একটু খাবার নিয়ে চলে যেতে হলো। ঈশা অনেকক্ষণ হলো গেল, কিন্তু এখনও এলো না দেখে স্নিগ্ধ উঠে যায়। রুমের বাইরে এসে দেখলো ঈশা ড্রয়িং রুমের সোফায় বসে বসে টিভি দেখছে। শোবে চলো। না, যাব না। আমি আপনার সাথে কখনো ঘুমাবো না। কেন? তাহলে কোথায় ঘুমাবে শুনি? যেখানে খুশি সেখানে। আপনি সব সময় আমাকে বকা দিন, একটু ভালো করে হেসে কথা বলেন না। তুমি আমার কোন কথাটা শোনো যে তোমার সাথে আমি হেসে কথা বলবো? আমি আমার সাথে ভালোভাবে কথা বললেই শুনতাম, কিন্তু আপনি তো তা করেন না কখনো। যাব না। আচ্ছা চলো, এখন তো বলছি, এখন চলো। ঈশা টিভি অফ করে স্নিগ্ধের সাথে চলে গেল, আর স্নিগ্ধ ঈশার এমন আচরণে ঈশার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। পরের দিন কলেজে এসে গাড়ি থেকে নেমে দাঁড়াবে এমন সময় কালকের মেয়েটি আবারও স্নিগ্ধের দিকে এগিয়ে আসে। মেয়েটিকে এইভাবে আসতে দেখে ঈশা রেগে লাল হয়ে যায়, আর সেখান থেকে স্নিগ্ধকে কিছু না বলেই ক্লাসের দিকে চলে যায়। ঈশা ক্লাসে ঢোকার পর পেছনে ফিরে তাকিয়ে দেখলো স্নিগ্ধ কালকের মতোই মেয়েটির সাথে হেসে হেসে কথা বলছে। ঈশাকে স্নিগ্ধের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফিয়া খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো, কিরে, এভাবে স্যারের দিকে কি দেখছিস? বাসায় কি কম দেখিস নাকি যে এখানেও দেখা লাগে? চুপ কর তো। আমি মরি নিজের জ্বালায়, সে আছে খোঁচা মারার তালে। খোঁচা কোথায় মারলাম? শুধু জিজ্ঞেসই তো করলাম, কম হয় নাকি? হ্যাঁ রে রাফিয়া, এই মেয়েটা কে রে? ওকে তো আগে কখনো দেখিনি। কলেজে নতুন নাকি? হ্যাঁ, কিন্তু উনি কোনো স্টুডেন্ট নয়, বরং উনি আমাদের ম্যাম, আরশি ম্যাম। যদিও উনি অন্য ডিপার্টমেন্টের। ও, তো এত হেসে হেসে কথা কেন বলছেন উনি? এত কিসের ঢং? ঢং দেখলে বাঁচি না। বুঝেছিস রিয়া, আমাদের ঈশা বোধহয় স্যারের প্রেমে পড়েছে। মোটেই আমি এই হিটলারের প্রেমে কখনোই পড়বো না। দেখা যাবে। আজকাল ঈশা খেয়াল করে স্নিগ্ধ আরশির সাথেই বেশি চলাফেরা করে। ঈশা আর তার বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় স্নিগ্ধ সেখানে আসে। ঈশাকে বলে গেল ছুটির পর যেন সে একাই চলে যায়। কথাটি বলে স্নিগ্ধ একেবারের জন্য পেছনে ফিরে ঈশার দিকে তাকায়নি। ইদানিং স্নিগ্ধের এমন আচরণ ঈশা কেন যেন মেনে নিতে পারছে না। ঈশা বাসায় এসে ভাবতে লাগলো, এমন কি করেছি যার জন্য উনি আমাকে এভাবে অবহেলা করছেন? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে, কিন্তু স্নিগ্ধ এখনো বাসায় আসে না। বাহিরে অন্ধকার, সারা বাড়িতে ঈশা একাই। এবার ঈশা ভয় পেতে শুরু করে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে ঈশা দরজার দিকে এগিয়ে যায়। দরজার ওপাশে স্নিগ্ধকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশা। দরজা খুলে দিতেই স্নিগ্ধ ভেতরে প্রবেশ করে আর ঈশাকে রুমে কফি এনে দিতে বলে। ঈশা কফি নিয়ে রুমে যেতেই দেখতে পায় স্নিগ্ধ ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। ঈশার বুঝতে বাকি রইল না কার সাথে স্নিগ্ধ এভাবে কথা বলছে। বাহিরে তার সাথে সারা দিন ঘুরেও শখ মেটেনি, তাই এখন ঘরে এসেও
ঢং কত। ঈশা কথাটি বলে যেই না রুম থেকে বেরোতে যাবে তখনই স্নিগ্ধ এসে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, আজকাল আমার বউটা মনে হয় আমাকে বেশ মিস করছে। ছাড়ুন, যান আপনি আপনার ওই আরিশার কাছে। আমার কাছে কি আপনার? সারাদিন ধরে যে আমি একা ছিলাম সে খবর কি আপনার আছে নাকি? এই জন্যই তো চলে এলাম তাড়াতাড়ি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি দেখুন, বাইরে অন্ধকার হয়ে গেছে। তা ঠিক। আচ্ছা সরি, এবার ঠিক আছে তো? তো থেকে গেলেই পারতেন, আর আসার কি দরকার ছিল? ঈশা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আর একবার যদি তুমি ওই একই কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। বারে, নিজের ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ের সাথে ঘুরবেন, আর আমি কিছু বললেই আমার দোষ? না জেনে কথা বলা একদম ঠিক নয়। আর তাছাড়া ও আমার কলেজ লাইফের বান্ধবী। আজ বন্ধুরা মিলে সবাই গেট টুগেদার পার্টি রেখেছে, তাই সেই জন্যই সেখানে যাওয়া। আর তুমি না বুঝেই কত কথা বলে দিলে। ঈশা আসল কাহিনী বুঝতে পেরে আর স্নিগ্ধকে এভাবে রেগে যেতে দেখে ঈশার রাগ সব উবে গেল। ঈশা ভিজে বিড়ালের মতো বলল, এটা আগে বললেই পারতেন। সে সুযোগ তুমি দিলেই তো বলবো। নিজের ভুল বুঝতে পেরে ঈশা পরের দিন কলেজে গিয়ে সবার আগে আরশির সাথে দেখা করে। আরশিও ঈশার কথায় ঈশার সাথে হেসে কথা বলে। অবশ্য আরশি আগে থেকেই জানতো ঈশার সম্পর্কে। ঈশার সম্পর্কে শুরু থেকে শেষ অবধি সবটাই আরশির সাথে স্নিগ্ধ শেয়ার করেছে। ঈশা কথা শেষ করে যেই না অফিস কক্ষ থেকে বেরোতে যাবে তখনই সে অনুভব করে কেউ শক্ত করে তার মুখ চেপে ধরে। ঈশা অফিস কক্ষ থেকে বেরোতে যাবে এমন সময় সে অনুভব করল কেউ তার মুখটা জড়িয়ে চেপে ধরেছে, যাতে করে সে চেঁচাতে না পারে। ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার জন্য তার গা ও থরথর করে কাঁপতে থাকে। জোরে চেপে ধরার জন্য শুধু তার মুখ দিয়ে শব্দই শোনা যাচ্ছিল। অন্য একটা রুমে এনে তার মুখটা ছেড়ে দেয়া হয়। এতক্ষণ সে পেছনে ফিরে থাকার কারণে কিছুই দেখতে পায়নি। এবার যখন সে পেছন থেকে সামনে তাকায় তখন অবাক করে কেউ একজন রুম কাঁপিয়ে হেসে দেয়। আর সে আর কেউ নয়, স্বয়ং তার স্বামী। আপনি? উফ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কেন? আমি তো জানি তুমি খুব সাহসী মেয়ে। এইটুকুতে এত ভয় পেয়ে গেলে যে গা ও তোমার থরথর করে কাঁপছে। এখন তো এইসবই বলবেন? আমার জায়গায় হলে তখন বুঝতেন। ঈশা মুখ ভেঙচিয়ে পাশ কেটে চলে যেতে নিলে স্নিগ্ধ ঈশাকে যেতে দেয় না। ঈশার কোমরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলে। এমন একটা পরিস্থিতিতে পড়বে ঈশা কল্পনাও করেনি। ঈশা লজ্জায় রাঙা হয়ে চোখ বন্ধ করে ফেলে। ঈশাকে এভাবে রাঙাতে দেখে স্নিগ্ধ ঈশাকে আগের চাইতে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। আর ঈশা কাঁপা কাঁপা ঠোঁট দুটোর দিকে এগিয়ে যেতে থাকে। ঈশা স্নিগ্ধকে ধাক্কা মেরে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। স্নিগ্ধ হঠাৎ ধাক্কা খাওয়ার ফলে ঈশাকে না চাইতেও ছেড়ে দেয়। স্নিগ্ধ পেছন থেকে বলে, এর শোধ কিন্তু আমি তুলেই ছাড়বো, দেখে নিও। দেখা যাবে। বলে ঈশাও সেখান থেকে চলে আসে ক্লাসের দিকে। দৌড়ানোর কারণে ক্লাসের সামনে আসতেই রিয়ার সাথে সে ধাক্কা খায়। আর রিয়া আউচ বলে শব্দ করে ওঠে। অন্ধ হয়ে গেছিস নাকি আজব? এত জোরে। কথাটি বলে ঈশার মুখের দিকে তাকায় আর দেখে ঈশা কিছু একটা ভেবে মুচকি মুচকি হাসে। সে কি রে, অমন করে হাসিস কেন? অন্ধের সাথে সাথে কি পাগল হয়ে গেলি নাকি? মানে তাহলে তো স্যারের কপালে নিশ্চয়ই দুঃখ আছে। শেষে কিনা এত মেয়ে থাকতে স্যার কিনা একটা পাগলকে বিয়ে করতে গেল। কি বলতে চাইছিস তুই? আমি পাগল? যা বাপ্পা, আমি কখন বললাম? তুই নিজেই তো বললি। চুপ কর শয়তান সেরি, যত সব বাজে বাজে কথা। ঈশা কথাটি বলে হনহন করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হতেই রিয়া, রাফি আর আবিদকে উদ্দেশ্য করে বলে, চল, আজ আমার তরফ থেকে আমি তোদের সবাইকে ট্রিট দিব। ঈশার মুখে এমন কথা শুনে সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। কে রে তুই ভাই? এতদিন একসঙ্গে থাকা সত্ত্বেও তো ট্রিটের কথা বললেও এড়িয়ে যেতিস, আর আজ হঠাৎ করেই কি এমন ঘটলো বলতো? দোস্ত, আই এম ইন লাভ উইথ মাই হিটলার। সত্যি? আগেই বলেছিলাম, তখন তো বলেছিলি না এমনটা হবে না, আর এখন কি না? আরে দূর, লাভ তো আমি আগে থেকেই করতাম, সেই কলেজ লাইফের শুরু থেকে। কি আরো আগে থেকে? আর আমরা জানি না? এই শুরু থেকে বলতো কি হয়েছে?
এখানে না, চল খেতে খেতে বলবো। বেশ, তাই হোক। তারপর ঈশা সবাইকে ট্রিট দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আর যাওয়ার আগে স্নিগ্ধকে বলে দিল যেন সে একাই চলে যায়। সবার সাথে রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর পর ঈশা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে নিজের রুমে এসে দেখলো স্নিগ্ধ রুমে নেই। ঈশা যেই না ওয়াশরুমের দিকে পা বাড়াবে তখনই তার চোখ যায় টেবিলে রাখা একটা চিরকুটের দিকে। চিরকুটটা যে স্নিগ্ধ রেখেছে সেটা আর তার বসতে বাকি রইল না। চিরকুটটা হাতে নিয়ে ঈশা পড়তে শুরু করলো। আলমারিতে একটা প্যাকেট রাখা আছে, চট করে তৈরি হয়ে চিরকুটে লেখা ঠিকানায় চলে এসো। ঈশা স্নিগ্ধের চিরকুটে বলা মতো আলমারিতে রাখা প্যাকেটটি হাতে নিল। প্যাকেটটি খুলে দেখলো সেখানে একটা কালো রঙের শাড়ি রাখা আছে। সেটি পরিধান করে নেয় আর সেদিনের মতো করে তৈরি হয়ে নিল। প্রায় 20 মিনিটের মাথায় সে সেখানে পৌঁছে গেল। রিক্সা ভাড়া চুকিয়ে এদিক ওদিকে দেখতে লাগলো স্নিগ্ধকে, কিন্তু কোথাও তার হদিশ মেলল না। এবার সে খুব ভয় পেয়ে যায় স্নিগ্ধ কি তাকে আবারও আগের মতো ছেড়ে চলে গেছে নাকি। স্নিগ্ধকে কোথাও না পেয়ে ঈশা এবার প্রায় কেঁদেই দেয়। স্নিগ্ধ আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু দেখছিল। ঈশাকে কাঁদতে দেখে সে এবার বেরিয়ে ঈশার সামনে আসে আর ঈশাকে জড়িয়ে ধরে। আরে কাঁদছো কেন? আমি কি তোমায় একা ফেলে চলে যাচ্ছি নাকি? আপনি খুব খারাপ, সব সময় আমার দুর্বলতার সুযোগ নেন, আমাকে কষ্ট দেন। আমি আর এখানে থাকবো না। ঈশা শোন। না, আমি আর আপনার কোনো কথা শুনবো না, আমি চললাম। ঈশা এবার চোখ মুছতে মুছতে চলে যায় আর সামনে খোলা আকাশে কিছু একটা দেখে চমকে ওঠে। পেছনে ফিরে স্নিগ্ধের দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধ পকেটে হাত রেখে সামনে দেখতে ইশারা করছে। ঈশা আকাশে তাকিয়ে দেখলো সন্ধ্যার পুরো আকাশে ফানুস ওঠে। ঈশা এখানে এসে এমনটা দেখবে তা সে কখনো ভাবেনি। পেছন থেকে স্নিগ্ধ বলে উঠল, কেমন লাগলো আমার সারপ্রাইজ? ঈশা দৌড়ে এসে স্নিগ্ধকে জড়িয়ে ধরে আর কেঁদে দেয়। এই দেখ, মেয়েদের এই একটা স্বভাব, কথায় কথায় খালি কেঁদে দেয়। বলি, এত কাঁদতে থাকলে যে সাজুগুজু সব নষ্ট হয়ে যাবে, তখন যে পেতনির মতো দেখতে লাগবে সে খেয়াল কি আছে তোমার? কিন্তু যাই বলো না কেন, পেতনি হও আর যাই হও, তবু তুমি সেই আমারই। স্নিগ্ধের কথায় ঈশা হেসে দেয় আর স্নিগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে। স্নিগ্ধও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ শেষ হয় স্নিগ্ধের প্রতি ঈশার জমে থাকা সব রাগ অভিমান। সব কিছুর অবকাশ ঘটিয়ে পূর্ণতা পায় ঈশা আর স্নিগ্ধের ভালোবাসা। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা।